ওয়ালটন মেক মাই পিসি সাগার সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগত। ওয়ালটনের সাথে আমরা যোগাযোগ করার পরে তারা খুব উৎসাহ সহকারে আমাদেরকে পিসিটা পাঠিয়ে দেন 7 দিন সময় নিয়ে। এর মধ্যে আমরা আরেকটু গবেষণা করার সুযোগ পাই যে সেম কনফিগারেশনের পিসি লোকাল মার্কেটে কিনতে গেলে কত খরচ পড়ে। এই অংশ দেখে ওয়ালটন বা অন্য কারো ভালো লাগতে নাও পারে, কিন্তু আমাদের দরকার যে সঠিক তথ্যটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার, যাতে এই ফিডব্যাকগুলো কাজে লাগিয়ে আপনারা বিজনেসে আরও অনেক বেশি রিলেভেন্ট হতে পারেন। সিমিলার কনফিগারেশনের একটা পিসি যদি লোকাল মার্কেট থেকে তৈরি করা হয়, যেমন আমরা টেকল্যান্ড থেকে একটা প্রাইস কোটেশন তৈরি করেছিলাম, সেখানে আমরা দাম পেয়েছি 2,34,200 টাকা। তার মানে মাঝখানে 15,000 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরেও ওয়ালটনের সাথে প্রায় 50,000 টাকার মতো ডিফারেন্স। এখন হতে পারে আমরা ওয়ালটনে জিজ্ঞেস করেছিলাম, তারা এই প্রোডাক্টগুলো একদম ফার্স্ট লটে কিনেছিলেন, তো ওই সময়ে প্রসেসরগুলোর দাম একটু বেশি ছিল, যা পরে ধাপে ধাপে কমে এসেছে। গ্রাফিক্স কার্ডের দামও কমেছে অনেক গুণ। যেখানে ওয়ালটনের প্রসেসরটার দাম প্রায় 80,000 টাকার বেশি, সেখানে টেকল্যান্ডে 5950X পাওয়া যাচ্ছে 68,000 টাকায়। তেমনি গ্রাফিক্স কার্ডের দামটাও একেবারেই বাড়াবাড়ি রকমের বেশি। এই প্রাইসগুলো আরও বেশি রিলেভেন্ট হলে পরে বিলটাকে বেশ ব্যালেন্স বলার সুযোগ ছিল, যেটা এখন একদমই নেই। সো ওয়ালটনের জন্য প্রথম চ্যালেঞ্জটাই হবে প্রাইসটাকে রিজনেবল করে ফেলা। এখন আপনি আগে কিনে ফেলেন বা পরে কিনেন, এইগুলো কিন্তু কনজিউমার বুঝবে না। কনজিউমাররা স্বভাবতই যেখানে সবচেয়ে বেশি অ্যাফোর্ডেবল প্রাইসে পাবে সেখান থেকেই কিনে নেবে। আমার মনে হয় এই পুরানো স্টকগুলো ঝুলিয়ে না রেখে ওয়ালটন একটু কম্পিটিটিভ প্রাইসে সেল করে দিতে পারে, তাহলে অ্যাটলিস্ট এতগুলো টাকার প্রোডাক্ট পুরোটাই জলে যাবে না। মানে অল্প লসে অধিক লস থেকে রক্ষা পাওয়া আর কি। বিষে বিষক্ষয়। পিসিটা দেখতে শুনতে ভালোই, কোরবানির হাটে এর ভালোই দাম হওয়ার কথা। বাইরের দিকে উকিঝুঁকি শেষ, এবার চলুন একটু ভেতরে লক্ষ্য করা যাক। এই হইল ওয়ালটনের সিস্টেম। আগে আমরা এটা একটু দেখি কি অবস্থায় আছে, এরপরে যদি কোনো কাস্টমাইজেশন থাকে সেটা করে আমরা আমাদের কাস্টমাইজেশনের আগে এবং পরে দুইবার এটার পারফরমেন্স টেম্পারেচার টেস্ট করে দেখব যে কি অবস্থা। সামনে এই কেসটা একটা হাতলের মতো আছে, যেটা দেখে আমার ফ্রিজের কথা মনে পড়ে যায়। এরকম ধরে যদি টান দেন তাহলে এটা খুলে আসতেছে। ফ্রিজের হাতলের মতো, প্রবাবলি ফ্রিজের ডিজাইনাররা এই কেসটা ডিজাইন করেছেন। পেছনের দিকে দেখা যাক কেবল ম্যানেজমেন্টের কি অবস্থা। বলে রাখা ভালো, পিসিটা ডেলিভার করতে ওয়ালটন প্রায় 1 সপ্তাহ সময় নিয়েছে। তো এর মধ্যে হয়তো তারা অনেক কিছুই করেছে। দেখি ঘটনা কি, কেবল ম্যানেজমেন্টের কি অবস্থা, ওয়ালটনের ইঞ্জিনিয়াররা কেমন পিসি বিল্ড করেছেন। আচ্ছা, এতটাও খারাপ কিন্তু না। আমি আসলে শিওর না এটা পিসি বিলের স্টুডিওর কারণে একটু আলাদা যত্ন নিয়ে করা হয়েছে কিনা, কারণ 1 2 3 10টা কেবলটাই মারা হয়েছে। মোটামুটি ভালোই কেবল ম্যানেজমেন্ট। ওকে, এবার সামনে দেখি কি অবস্থা। পেছনে একটা এক্সস্ট, সামনে 3টা এক্সস্ট, উপরে 2টা ইনটেক। একটা নেগেটিভ এয়ার প্রেসার থাকার কথা, তার মধ্যে উপরে ফ্যান 2টার উপরে একটা সলিড গ্লাস প্যানেল দেয়া আছে, আর পেছনে একটা ভেন্ট, এখান থেকে বাতাস গিয়ে টেনে নামবে। ওভারঅল কেসটার মধ্যে অ্যাটলিস্ট ডাবল পরিমাণ নেগেটিভ প্রেসার থাকার কথা, যেহেতু ইনটেক কম এক্সস্ট অনেক বেশি। এখন এইটা খুব একটা আইডিয়াল ফ্যান কনফিগারেশন না। আমরা কি করব, আমরা প্রথমে এইভাবে এটার একটা টেম্পারেচার টেস্ট করে তারপরে এই সামনের 3টা ফ্যান এক্সস্ট চেঞ্জ করে ইনটেক বানাই দিব, তারপর দেখবো ঘটনা কি হয়, টেম্পারেচার বাড়ে বা কমে কিনা। আর কম্পোনেন্ট মোটামুটি আমরা যা দেখতেছি, গিগাবাইটের 3070 কার্ড দেখা যাচ্ছে, ওয়ালটন অ্যান্টিক র্যাম মেমোরি মডিউল আর কি, ওয়ালটন আর্ক কুলার, এটা আবার ইন্টেল আর্ক ভাববেন না, ওয়ালটন আর্ক 360mm এর এআইও। ওয়েল, তাহলে শুরু করা যাক ফ্যান খোলাখুলি। ওকে, উপরের 2টা ফ্যান উল্টানো কমপ্লিট।
আমরা এবার সামনে ফ্যানগুলা উল্টাই দিই। আসলে যদি সত্যি কথা বলতে হয়, মানে বাংলাদেশে যত পিসি বিল্ড হয় কমার্শিয়ালি, এইরকম যত্ন করে কেবল ম্যানেজমেন্ট করা আসলে আমরা খুব একটা কি দেখি না বললেই চলে। তো সেই হিসেবে ওয়ালটন বেশ যত্ন করেই পাঠিয়েছে। এখন আমাদের তো এরকম পাঠিয়েছে, এর মানে যে সবারটা পাঠাবে এইটা আমি নিশ্চিত না, নিশ্চিত বলাও কোনো উপায় নেই। বারোর জবাবে 12, মাঝখান দিয়ে 12টা স্ক্রু বাঁচিয়ে ফেললাম, দিয়ে কটকটি খাওয়া যাবে। ওকে, দ্যাট শুড ডু ইট। বাকি থাকলো ফ্যানের কানেকশনগুলো দিয়ে দেওয়া। ওকে, সামনের দিকে ফ্যানগুলো দেখতে মনে হয় একটু বেটার লাগতেছে এখন। আচ্ছা, ফ্যান চেঞ্জ করা শেষ। যারা এতক্ষণ টেনে দেখেছে তাদেরকে আবার বলা, উপরে ফ্যান দুইটা ছিল ইনটেক, আমরা এই দুটোকে এক্সস্ট করে দিয়েছি। পেছনে একটা এক্সস্ট আগেও ছিল, আর সামনের 3টা ফ্যান ছিল এক্সস্ট, এগুলোকে আমরা ইনটেক করে দিয়েছি। এখন দেখা যাক যে এই অবস্থায় টেম্পারেচারে কোনো ইমপ্রুভমেন্ট পাওয়া যায় কিনা। ঘাটাঘাটি শেষ, এবার মতামতের পালা, পরীক্ষা নিরীক্ষার পালা। X570 বোর্ড আসলে যেটা এখানে দেয়া আছে, এইটা আসলে 5950X প্রসেসরের জন্য নট গুড এনাফ। এই কারণে বলা, কারণ এটার ভেতরে একটা 8 পিন ইপিএস কানেক্টর দেয়া আছে, যেখানে 5950X একটা পাওয়ার হাংরি প্রসেসর। এখানে যদি 2টা 8 পিন ইপিএস কানেক্টর বা 8 পিন প্লাস 4 পিন কনফিগারেশন থাকতো, তাহলে হয়তো আরেকটু বেটার পাওয়ার ডেলিভারি পাওয়া যেত। আমরা যখন 4.5 গিগাহার্টজে 5950X কে ওসি করার চেষ্টা করছিলাম, তখন এটা শাটডাউন হয়ে যাচ্ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম যে এটা আসলে পাওয়ার সাপ্লাইয়ের কোনো ইস্যু, কিন্তু পরে আরেকটু ঘাটাঘাটি করে দেখা গেল যে এই একটা এন্ট্রি লেভেলের X570 মাদারবোর্ড একটা 8 পিন ইপিএস দিয়ে এটার দরকারি পাওয়ার দিতে পারছে না। যদিও ডিফল্ট মোডে এটা ভালোই চলছিল, ডিফল্ট মোডে আমরা তেমন কোনো অসুবিধা দেখতে পাইনি। আমরা অনেকক্ষণ চালিয়ে বিভিন্ন ভিডিও এডিটিং বা এক্সপোর্ট দিয়ে ট্রাই করে দেখেছি, ইট ওয়াজ নর্মাল। এরপরে ফ্যান কনফিগারেশন পরিবর্তন করে টেম্পারেচারের কি হলো সে বিষয়ে একটু লক্ষ্য করা যাক। ওয়ালটন আর্ক এই কুলারটার দাম রেখেছে ৯৯০০ টাকা। বাজারে ১০,০০০ টাকা বাজেটে বেশ কিছু স্বনামধন্য ব্র্যান্ডের লিকুইড কুলার পাওয়া যায়, যেমন জিগমাটেক, ডিপকুল, গেমডিয়া, স্টেকওয়্যার, কুগার। এগুলো আসলে অতটা পরিচিত তাও বলবো না, এর থেকে অবশ্য হাই এন্ডে আবার কর্সেয়ার, লিয়ানলি এই টাইপের ব্র্যান্ডগুলো রয়েছে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ওয়ালটনের কুলারটা আসলে নেওয়া ঠিক হবে কিনা। আসলে কুলার বলতে গেলে কোনো কোম্পানি নিজেরা বানায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এরা পাম্প ব্যবহার করে অ্যাসিটেকের, এবং বাকি সবই ওইএম থেকে বানিয়ে নিয়ে আসে। তো ওয়ালটনও হয়তো এরকম কিছুই করেছে, কারণ আমার মনে হয় না বাংলাদেশে তারা এখনো কুলার A to Z তৈরি করার মতো ক্যাপাবিলিটি রাখে। তবে যদি বানিয়ে নিয়েই এসে থাকে, এটা নেওয়া ঠিক হবে কি না সেটা নির্ভর করে এটা পারফরমেন্স আর আফটার সেল সার্ভিসের উপরে। আফটার সেল সার্ভিস আসলে ওয়ালটন নিশ্চিত করার দায়িত্বে থাকে, আর আমরা দেখতে পারি যে এটা পারফরমেন্স কেমন। প্রথমে যেভাবে ফ্যানগুলো মাউন্ট করা ছিল, অর্থাৎ এক্সস্ট হিসেবে, কুলারটির সর্বোচ্চ পারফরমেন্স বোঝার জন্য আমরা জিপিইউটাকে ডিসেবল রেখে শুধুমাত্র সিপিইউটা 5950X কে 4.6 GHz সবগুলো কোর ওভারক্লক করি। এরপর পুনরায় 864 এক্সট্রিমে 1 আওয়ার স্ট্রেস টেস্টে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 88 ডিগ্রি সেলসিয়াস, অ্যাভারেজ তাপমাত্রা ছিল 85 এর মতো। এরপরে ফ্যানগুলোকে সামনের দিকে আর ইনটেক হিসেবে দেওয়ার পরে আমরা পুনরায় সেম স্টাইলে 4.6 GHz অল করে 864 এক্সট্রিমে 1 আওয়ার স্ট্রেস টেস্ট করি। এবারে দেখা গেল যে ম্যাক্সিমাম টেম্পারেচার কমে এসেছে 85.5-এ, কিন্তু অ্যাভারেজ টেম্পারেচার ওই 85-এর আশেপাশেই ঘুরছে। অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচারে হয়তো কিছুটা আপনার পাওয়া যায়, এছাড়া অ্যাভারেজে তেমন উল্লেখযোগ্য তফাৎ চোখে পড়বে না। অবশ্যই এই ধরনের একটা ক্লোজ সিস্টেমের ভেতরে এয়ার খুব ফাস্ট ট্রাভেল করে, দ্যাটস ওয়াই হয়তো আপনার আকাশ পাতাল সবসময় টেম্পারেচার ডিফারেন্স পাওয়া যায় না, একদমই যদি খুব বাজে ফ্যান প্লেসমেন্ট না হয়। তবে তারপরও এই ম্যাক্সিমাম 2-1 ডিগ্রি কমে আসা এটাও একটা ব্যাপার বটে। যদি ফ্যানগুলো ঠিক মতো পজিশন করা হয় তাহলে এই সুবিধাটুকু পাওয়া সম্ভব বা রেকমেন্ডেড। তো এই পারফরমেন্স যদি তারা মেনটেন করতে পারে, মানে এই ধরনের একটা ফ্ল্যাগশিপ সিপিইউর ক্ষেত্রে, আমরা ধারণা করতে পারি যে সামনে এআইও বিজনেসে ওয়ালটন ভালো করতে পারে। তবে অবশ্যই ওয়ালটনের কাছে মানুষের চাহিদা থাকে আরেকটু ন্যায্য মূল্য এবং একটু বেটার সেলস সার্ভিস। সো গবেষণা শেষ, এবার ফিডব্যাক টাইম।
আজকের ভিডিওটা একটু লেংদি হয়ে গেল, কারণ আমরা চাচ্ছিলাম একটা ভিডিওর ভেতরে যত বেশি সম্ভব ডাটা জড়ো করা যায়। ফিডব্যাক সেকশন 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে ওয়ালটনের জন্য, সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের অর্থাৎ অডিয়েন্সদের জন্য। ওয়ালটনের জন্য আমরা যে প্রথমেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যখন রিটেল মার্কেটে কোনো প্রোডাক্ট সেল করবেন তখন ভ্যালু ফর মানি হওয়াটা খুব বেশি জরুরি। যেমন আপনাদের যে কম্পোনেন্টগুলো রয়েছে এখানে, তার সব কিছুই মোটামুটি ফ্ল্যাগশিপ বা হাই এন্ড বলতে পারেন, কিন্তু প্রবলেম হচ্ছে প্রাইসিং। আমরা দেখতে পাই যে একটা AMD 5950X এখনও আপনাদের এই সিস্টেমে 80,000 টাকার মতো দাম পড়ছে, যেখানে একটা 5950X এখন যেহেতু ইন্টেল 13 জেন AMD 7000 জেনের 7950X পর্যন্ত বাংলাদেশে চলে এসেছে। সো 5950X এর দাম বেশ কিছুটা কমে আসা উচিত। থার্ড পার্টি অন্যান্য ওয়েবসাইটগুলোয় ঘাটলে দেখা যায় যে 5950X 60,000-এর আশেপাশে সেল হচ্ছে। দ্বিতীয় যে পয়েন্টটা আমরা বলতে চাই সেটা হচ্ছে প্রোডাক্টের ভ্যারিয়েশন। রিটেইলে বিজনেস করতে গেলে আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ভ্যারিয়েশন থাকা জরুরি, কারণ কনজিউমার অনেক কিছুর ভেতর থেকে তার পছন্দ অনুযায়ী প্রোডাক্ট বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার ইউজার টু ইউজার প্রেফারেন্স ডিফারেন্ট হয়, তাদেরকে ডিফারেন্ট অপশন দিলে সেল বাড়বে বলেই আমার বিশ্বাস। নাম্বার 3, বিল্ড ওয়াইজ আপনাদের পিসি মোটামুটি আপ টু দ্য মার্ক এই মুহূর্তে বলা যাচ্ছে। আসলে 3-4 বছর আগেও আমরা চিন্তা করতে পারিনি যে ওয়ালটন এই লেভেলের পিসি ডেলিভার করতে পারবে। তবে যদি একটু তাড়াতাড়ি আপনারা এই প্রোডাক্টগুলো ইন্ট্রোডিউস করতে পারেন তাহলে আর একটু বেটার হবে, আর একটু বেশি কম্পিটিটিভ আপনারা হতে পারবেন। যেমন ধরেন আপনাদের 12 জেন বা 13 জেনের প্রসেসরগুলো এখনও আসেনি ইন্টেলের, এগুলো যদি আপনার চলে আসতো বিশেষ করে লঞ্চের পরপরই, তাহলে সেটা অনেকের জন্য লুক্রেটিভ হতে পারতো। তারপরেও AMDর 5950X এর মতো প্রোডাক্ট আপনাদের আছে, এই জায়গাটা দিয়ে আপনারা সাধুবাদ পেতেই পারেন যে অ্যাটলিস্ট লো এন্ড মার্কেটগুলোই শুধু না, আপনারা হাই এন্ডের দিকেও নজর রাখছেন। প্রফেশনাল এবং মানে কি বলে টপ এনথুজিয়াসদের সার্ভ করার একটা মানসিকতা ওয়ালটনের ভেতরে তৈরি হচ্ছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। সবচেয়ে বেস্ট পসিবল কনফিগারেশনগুলোই আপনারা করবেন, সবচেয়ে বেস্ট পসিবল জায়গায় এই ইনস্টলেশনগুলো করবেন, স্পেশালি ফ্যান এয়ার ফ্লোর ব্যাপারটা। সো এই ব্যাপারগুলো মোটামুটি ফাইন টিউন করে ফেলতে পারলে আসলে ওয়ালটনের দিকে আঙুল তোলার একদমই আর সুযোগ থাকে না। অ্যাজ এ বাংলাদেশি আমাদেরকে আসলে অনেক জায়গায় আননেসেসারি সাফারিংসের ভেতর দিয়ে যেতে হয়। ওয়ালটন একটা কোম্পানি হিসেবে তারাও হয়তো এর বাইরে পড়ে না। যেমন আমাদের দেশে অনলাইন বুলিং বা কোনো ব্যাপারে যথেষ্ট পরিমাণ নলেজ না থাকা সত্ত্বেও একটা মন্তব্য করে দেয়া বা অন্যকে জাজ করা, এই মেন্টালিটিগুলো আমরা অনেক বেশি দেখি। তো ওয়ালটনকেও এর মাঝে মধ্যে শিকার হতে হয় বলেই আমার বিশ্বাস। এই সেকশনটা আমাদের অডিয়েন্সের সাথে আলোচনা করার বিষয়। যেমন গতকালকে আমরা আমাদের ফেসবুক গ্রুপে ওয়ালটনের বক্সে একটা ছবি পোস্ট করি যেখানে লেখা ছিল বাংলাদেশের তৈরি। তো এটা দেখে কেউ কেউ খুব নেগেটিভ মন্তব্য করেছেন। একজন তো বলেই ফেলেছেন যে বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি শুরু করার জন্য ওয়ালটনকে অভিনন্দন, এই টাইপ কিছু একটা। এখন এই কথাগুলো ওনারা কেন এত হার্শভাবে বলেন আমার আসলে বুঝতে অনেকটা কষ্ট হয়। আপনারা হয়তো অ্যাসুস, MSI, গিগাবাইট এই কোম্পানিগুলোর নাম জানবেন। এরা কি কেউ সিলিকন তৈরি করে? করে না কিন্তু। কিন্তু তারপরেও কিন্তু আপনি অ্যাসুস পিসি বা MSI এর পিসি বা এদের ল্যাপটপ আপনারা হরহামেশাই বাজারে দেখে থাকেন। এইভাবে বলতে গেলে একটা মাদারবোর্ড বা একটা গ্রাফিক্স কার্ডের PCB বোর্ডের ভেতরে যে ছোট ছোট আরও দরকারি নেসেসারি কম্পোনেন্টগুলো থেকে থাকে, যেমন একটা মফসেট বা একটা VRM বা VRAM, এগুলো কিন্তু কেউই এই MSI বা অ্যাসুস বা গিগাবাইট তৈরি করে না। এগুলো তারা থার্ড পার্টি থেকে কালেক্ট করে। প্রসেসর তারা থার্ড পার্টি থেকে কালেক্ট করে। মানে দুইটা যদি আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পিসির প্রসেসর তৈরি কোম্পানি থেকে থাকে, একটা হচ্ছে ইন্টেল, একটা হচ্ছে AMD। এর মধ্যে AMDর নিজেদের ফ্যাব্রিকেশন নাই, তারা তাইওয়ানের যে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি TSMC সেখান থেকে নিয়ে আসে। ইভেন এনভিডিয়া, যারা গ্রাফিক্স কার্ড একদম টপ ব্র্যান্ড, তারাও কিন্তু তাদের চিপগুলো TSMC থেকে ফ্যাব্রিকেট করে নিয়ে আসে। সো আপনি বাংলাদেশের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? বাংলাদেশি কোম্পানি বলে কি সব কিছু আপনার কাছে খুব হাস্যকর মনে হয়? এটা আসলে বাংলাদেশি কোম্পানির দিকে আঙুল না তুলে বরঞ্চ আমাদের এই ধরনের জনগণের দিকে আঙুল তোলাই বেশি যুক্তিযুক্ত। কারণ সেন্স মেক করে না, এই টাইপ কথা না বলাই ভালো। যদি আমাদের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দাঁড়ায়, আপনি হয়তো জানেন না যে বাংলাদেশের সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করার প্রায় 50টা কোম্পানি রয়েছে, আপনারা হয়তো জানেনও না। যদি কখনো এই জিনিসগুলো আমাদের এখানে দাঁড়ায় তাহলে কি আপনার ক্ষতি, আমার ক্ষতি, আমাদের কারো ক্ষতি না। যদি না আপনার ইগো ইস্যু থাকে, অন্যের সাকসেস দেখলে জলে, তাহলে আপনার প্রবলেম থাকতে পারে। আসলে মনোপলি সে দেশি কোম্পানি করুক, বিদেশি কোম্পানি করুক, যে কেউ করুক, আমাদের কনজিউমারদের জন্য সেটা ভালো না। ওয়েল, বেস্ট উইশেস ফর ওয়ালটন, অ্যান্ড আমাদের আরও শুভবুদ্ধির উদয় হোক, আমরা আরও ভালোকে ভালো, খারাপকে খারাপ বলতে শিখি এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে শিখি। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কেন বললাম যে এই জিনিসটা খুব জরুরি। আন্দাজে গালিগালাজ দিয়ে দিলেই তো হলো না, বুঝে শুনে যদি আপনি ফিডব্যাক দিতে পারেন, ওই ফিডব্যাকটার ভ্যালু আছে। এছাড়া বাকি সব ডাজন্ট ম্যাটার।
থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরে কোনো ভিডিওতে। খোদা হাফেজ।